হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা যেই সব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ভূঅভ্যন্তরের গঠন, শিলার শ্রেণীবিভাগ, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ভূমিরূপ। তো চলুন আমরা দেখে নিই এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন নিচের কোনটি পাললিক শিলা, পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে কোথায়? এই দুটো প্রশ্নই কিন্তু 38তম এবং 40তমতে এসছে। তার মানে বলা যায় এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন এবার দেখি ভূগোলের আসলে বিষয়বস্তুগুলো কি কি। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুকে যদি ভাগ করা হয় তাহলে তিনটা ভাগ আমরা পাবো, একটা অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। তো এবার চলুন আমরা একটু ডিপে গিয়ে আলোচনা করি। প্রথমে আমরা নিই যে ভূ অভ্যন্তরের গঠনটা সম্পর্কে জানি। এখানে স্তর কয়টা আছে? তিনটা। কি কি? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এবং পাশের চিত্রেই কিন্তু আপনারা এগুলো ভাগ ভাগ করে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা দেখে নিই অশ্বমণ্ডলে কি কি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যায়। যেমন এখানে যে স্তরগুলো রয়েছে সেগুলোর গড় পুরুত্বগুলো ইম্পর্টেন্ট। কি কি? যেমন ধরুন ভূত্বকের গড় পুরুত্ব হচ্ছে 20 কিলোমিটার। মহাদেশীয় তলদেশ যেটা আছে সেটার গড় পুরুত্ব আরেকটু বেশি, 35 কিলোমিটার। এবং সমুদ্র তলদেশের গড় পুরুত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো এটার বিভিন্ন উদাহরণ যদি দিতে বলা হয় তাহলে উদাহরণ কি কি হয়? যেমন পর্বত, মালভূমি, সমভূমি। চলুন এখন আমরা দেখে আসি ভূত্বকের বিভিন্ন স্তর সম্পর্কে। তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। এই মহাদেশীয় ভূত্বক মূলত তৈরি হয়েছে সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা। তাই সিলিকন থেকে এসছে সি এবং অ্যালুমিনিয়াম থেকে এসছে আল। তাই এই দুটো মিলে হয়ে গেছে সিআল স্তর এবং এটা হচ্ছে হালকা শিলা স্তর। অন্যদিকে সমুদ্র তলদেশের ভূত্বক মূলত গঠিত হয়েছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে। তাহলে সিলিকন থেকে আসছে সি এবং ম্যাগনেসিয়াম থেকে আসছে মা। তাই এই দুটো মিলে হয়ে গেল সীমা এবং এটা হচ্ছে ভারী শিলাস্তর। এরপর আমরা দেখি ভূত্বক অথবা অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলকে পৃথককারী একটা স্তর রয়েছে। এটাকে বলা হয়ে থাকে মহাবিচ্ছেদ স্তর। এই মহাবিচ্ছেদ স্তরের নামকরণ করা হয়েছে যুগোস্লাভিয়ার ভূবিজ্ঞানী মোহরোভিচকের নাম অনুসারে। এবার চলুন আমরা দেখি ভূত্বকের প্রধান প্রধান কিছু উপাদানের পার্সেন্টেজ গুলো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পার্সেন্টেজ গুলো পরীক্ষায় এসে থাকে। যেমন এখানে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে কোনটা? অক্সিজেন আর সিলিকন। এই দুটো কিন্তু খুব বেশি আসে এবং অন্যগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। তারপর চলুন আমরা দেখি গুরুমণ্ডল সম্পর্কে কিছু তথ্য। তো গুরুমণ্ডলটা হচ্ছে ভূত্বকের নিচের স্তর থেকে কেন্দ্রমণ্ডলের উপরের স্তর পর্যন্ত যে মণ্ডল বিস্তৃত রয়েছে সেটাই হচ্ছে গুরুমণ্ডল এবং এটা অশ্বমণ্ডলের নিচে 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটা হচ্ছে মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এরপর চলুন দেখি গুরুমণ্ডলের স্তরগুলা। এই গুরুমণ্ডলটাই আবার দুটো স্তরে বিভক্ত রয়েছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল ধরা হয়ে থাকে 700 কিলোমিটার পর্যন্ত এবং বাকিটুকু মানে 700 থেকে 2885 কিলোমিটার পর্যন্ত ধরা হয়ে থাকে নিম্ন গুরুমণ্ডল। এখন এটার গঠন উপাদানগুলো কি কি? এটার গঠন উপাদানগুলো হচ্ছে সিলিকা, ম্যাগনেসিয়াম, কার্বন, লোহা ও বিভিন্ন খনিজ পদার্থ। তারপর চলুন আমরা দেখি কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলটা হচ্ছে গুরুভাগের নিম্নভাগ থেকে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে মণ্ডলটা বিস্তৃত সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। এর পুরুত্ব হচ্ছে 3486 কিলোমিটার এবং এটারও কিন্তু দুটো স্তর রয়েছে। তার মধ্যে তরল যে বহিরাবরণ রয়েছে সেটার পুরুত্ব হচ্ছে 1270 কিলোমিটার এবং কঠিন যে অন্তর্ভাগের পুরুত্ব সেটা হচ্ছে 1216 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রমণ্ডলে যে পরিমাণ চাপ সেটা পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি এবং এটার মোট আয়তন হচ্ছে পৃথিবীর মোট আয়তনের 16 ভাগ এবং ওজন পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এবং এটার মূল গাঠনিক উপাদান যদি বলা হয় সেটা হচ্ছে দুইটা। কি কি? লোহা এবং নিকেল। এবং এটাকেও আমাদের সুবিধার জন্য নামটা করে দেওয়া হয়েছে নিকেল, যেখানে নি এসছে নিকেল থেকে এবং ফে এসছে লোহার রাসায়নিক নাম থেকে। চলুন এখন আমরা দেখে আসি বিভিন্ন যে মণ্ডল রয়েছে সেগুলোর তাপমাত্রার পার্থক্যগুলো। তাহলে অশ্বমণ্ডলের ক্ষেত্রে যদি দেখি তাহলে ভূত্বকের নিচের দিকে আমরা প্রতি কিলোমিটার যত গভীরে যাব তত 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে থাকবে। অন্যদিকে গুরুমণ্ডলের ক্ষেত্রে কি হয়? 100 কিলোমিটার গভীরতায় যাওয়া হলে সেটা 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে।
700 কিলোমিটার গভীরতায় গেলে এটা বেড়ে 1900 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। অন্যদিকে বহিঃকেন্দ্রমণ্ডলীয় সীমানায় গেলে এটার তাপমাত্রা হয়ে যায় 3000 ডিগ্রি সেলসিয়াস। আর কেন্দ্রমণ্ডলে গেলে তাপমাত্রা আরো বেড়ে যায়, তখন সেটা 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। চলুন এবার দেখে আসি টেকটনিক প্লেট মতবাদ কে দিয়েছেন এবং কিভাবে এটা প্রতিষ্ঠিত হলো। এই মতবাদ অর্থাৎ টেকটনিক প্লেট মতবাদ, যেটাকে বহিঃসঞ্চারণ তত্ত্ব বলা হয়ে থাকে, সেটা দিয়েছিলেন একজন জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগেনার। তিনি 1912 খ্রিস্টাব্দে প্রথম এই তত্ত্বটির মতবাদ সম্পর্কে ধারণা দেন এবং পরবর্তীতে 1968 সালে গিয়ে এই টেকটনিক প্লেট মতবাদটা প্রতিষ্ঠা করেছিলেন জেভিয়ার লিপিচম। এরপর চলুন আমরা দেখে আসি বিভিন্ন রকমের শিলা কিন্তু দেখতে পাই আমরা। তো এই শিলাগুলোর শ্রেণী বিভাগ বলে কি কি? এগুলো হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এরপর চলুন আমরা জেনে আসি আগ্নেয় শিলা সম্পর্কে কিছু তথ্য। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা ও অস্তরীভূত শিলা বলা হয়ে থাকে। আসলে এটার নাম আগ্নেয় শিলা কেন হলো? কারণ জন্মের প্রথম দিকে পৃথিবী ছিল একটা উত্তপ্ত গ্যাস পিণ্ড এবং এই গ্যাস পিণ্ডটা ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এই যে তরল রয়েছে সেটা আস্তে আস্তে শীতল হয়ে কঠিন আকার ধারণ করে এই শিলাটা গঠন করেছে, তাই এর নাম আগ্নেয় শিলা। এবং এটা যদি বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলতে বলা হয় তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? এটা স্ফটিকাকার, এটা কঠিন এবং কম ভঙ্গুর, এখানে কোনো ধরনের জীবাশ্ম দেখা যায় না এবং যেহেতু এটা কঠিন এটা অপেক্ষাকৃত ভারী। এই আগ্নেয় শিলা কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে। কি কি? বহিঃজ আগ্নেয় শিলা এবং অন্তজ আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে বহিঃজ আগ্নেয় শিলা এবং অন্যটা হচ্ছে অন্তজ আগ্নেয় শিলা। এবং এই দুইটার উদাহরণগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব বেশি এসে থাকে। তাহলে বহিঃজ আগ্নেয় শিলার উদাহরণগুলো কি কি? আপনারা পাশে চিত্রতেই দেখতে পাচ্ছেন, যেমন ব্যাসল্ট, রায়ালাইট, অ্যান্ডিসাইট। অন্যদিকে অন্তজ আগ্নেয় শিলাগুলো কি কি? সেগুলো হচ্ছে গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাই ও সিল। তার মানে এগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে আমাদের। এরপর চলুন আসি পাললিক শিলা কি। ভূপৃষ্ঠের মোট আয়তনের 5 ভাগ এবং মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগ হচ্ছে পাললিক শিলা। এবং এটার কিভাবে গঠিত হয়েছে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে পলিসঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে সেটাই হচ্ছে মূলত পাললিক শিলা। এবং এগুলা সাধারণত যে বৃষ্টি, বায়ু, তুষার, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেই রূপ নেয় সেটাই হচ্ছে পাললিক শিলা। তো এটা বৈশিষ্ট্যগুলো কি? এটা একটা স্তরীভূত শিলা, নরম ও হালকা হয়ে যায়, সহজে ক্ষয়প্রাপ্ত হয়, জীবাশ্ম দেখা যায়, ছিদ্র আছে, নরম ও হালকা। পাললিক শিলার বিভিন্ন উদাহরণ যদি আমরা দেখি তাহলে সেগুলি কি কি? সেগুলো হচ্ছে বেল পাথর, চুনা পাথর, কয়লা, কাদা পাথর, শেল এবং কেওলিন। তো চলুন এবার আমরা দেখি রূপান্তরিত শিলা কি। রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় শিলা আর পাললিক শিলা যেগুলো ছিল সেগুলাই যখন প্রচন্ড তাপ, উত্তাপ, রাসায়নিক ক্রিয়া প্রভৃতির মাধ্যমে যখন রূপ পরিবর্তন করে নতুন ভাবে অন্য কোনো শিলায় রূপান্তরিত হয় তখন সেটাই হচ্ছে রূপান্তরিত শিলা। তো এটার অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে এটা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়ে থাকে, এতে সাধারণত জীবাশ্ম দেখা যায় না, কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখতে পাওয়া যায়। রূপান্তরিত শিলার উদাহরণগুলো খুব বেশি আসে, যেমন চুনা পাথর থেকে কি তৈরি হয়? মার্বেল, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, গ্রানাইট থেকে নিস এবং কয়লা থেকে গ্রাফাইট, সাদা ও শেল থেকে স্লেট। এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার বিভিন্ন উদাহরণ। যেমন আমরা একটা উদাহরণের ছবি যদি আমরা দেখাই তাহলে যেমন রূপান্তরিত শিলাতে কি হয়ে থাকে, এই যে চুনা পাথর থেকে মার্বেল পাথরে পরিণত হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা। এরপর চলুন আমরা দেখে আসি ভূপৃষ্ঠের বিভিন্ন পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে। তো ভূপৃষ্ঠ 3 ভাবে পরিবর্তন হতে পারে। তো ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াগুলো কেমন হয়ে থাকে? এটা ধীর প্রকৃতির হতে পারে, আবার ধীর ও আকস্মিক পরিবর্তন হতে পারে, আবার আকস্মিক পরিবর্তনও হতে পারে। তো এই ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াগুলোকে যদি আমরা একটু দেখি যে ধীর পরিবর্তনের কোনগুলো, আকস্মিক পরিবর্তনের কোনগুলো, তাহলে ধীর পরিবর্তনের হচ্ছে সূর্যতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ। অন্যদিকে আকস্মিক পরিবর্তন অর্থাৎ যেমন ভূমিকম্প কখন হয় বলা যায় না, সুনামি, আগ্নেয়গিরি, ভূগর্ভের তাপ ও চাপ, পৃথিবীর অভ্যন্তরে সংকোচন।
এরপর চলুন আমরা দেখে আসি যে নদী সঞ্চয় হয়ে যে সব ভূমিরূপ গড়ে ওঠে সেগুলো কি কি। যেমন পলল কোণ ও পলল শাখা। এটার উদাহরণ যদি বলা হয় সেটা কি, সেটা হচ্ছে হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথগুলোই হচ্ছে এই ধরনের সঞ্চয়জাত ভূমি। অন্যদিকে পাদদেশীয় পলল সমভূমি কি, যেটা হচ্ছে পাহাড়িয়া নদীর পাদদেশে পলি সঞ্চয় করে যে সমভূমির সৃষ্টি হয় সেটা। যেমন এটার উদাহরণ কি কি, বাংলাদেশের তিস্তা, আত্রাই, করতোয়া সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান। এরপর দেখি প্লাবন সমভূমি। এটা কি, এটা হচ্ছে নদীর দুই দিকে নিম্নভূমি যখন পলি দ্বারা ভরাট হয়ে যায় তখন তাকে প্লাবন সমভূমি বলা হয়ে থাকে। এবং এটা সৃষ্টি কেন হয়, এটা হচ্ছে সাধারণত বন্যার পানি যখন বৃদ্ধি পায় তখন এই ধরনের প্লাবন সমভূমির সৃষ্টি হয়। এই ধরনের অঞ্চলের উদাহরণ কোনগুলো, পদ্মা, যমুনা, মেঘনা, এগুলোর যে নদী বিধৌত অঞ্চলগুলো রয়েছে, যে সমভূমিগুলো রয়েছে, সেটাই হচ্ছে প্লাবন সমভূমি। এরপর চলুন আমরা দেখে আসি বদ্বীপ কি। বদ্বীপ বা ডেল্টা, এটা হচ্ছে ত্রিকোণাকার সমতল ভূমি যেটা রয়েছে সেটাকে আমরা বদ্বীপ বা ডেল্টা বলে থাকি। তো আমরা সবাই জানি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এরপর চলুন আমরা দেখে আসি নদী ক্ষয়জাত হয়ে কি কি ভূমিরূপ গঠিত হয়। যেমন ভি-আকৃতির উপত্যকা হয়, গিরিখাত বা গিরিসংকট, এটার উদাহরণ কি, যেমন সিন্ধু নদে গিরিখাত যেটা আছে সেটা। ক্যানিয়ন, যেমন উত্তর আমেরিকার কলোরাডো নদীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। এরপর জলপ্রপাত কি, উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদীর যে বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত রয়েছে সেটা। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।